দেখে এক পর্যায়ে আমি জোরে হেসে দেই, আর অদ্রিকা চোখ তুলে দেখে আমি হাসছি। অদ্রিকা দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করে, হাসছেন কেন? মুরগির মতো ঝিমালে তো হাসবই। আমি মুরগি? চোখ রাঙান কেন? হাসেন কেন? তর্ক বাদ দিন, ঘুম পেয়েছে, ঘুমিয়ে যাবেন, কথা শেষ। আপনার মতোই তো, যখন যা মন চাই করি নাকি? ঝগড়া করবেন না তো। লাঞ্চে কি খাবেন বলুন? যা রান্না করে বৌমনি সেটাই। আপনি কি খাবেন সেটা বলুন। বিরিয়ানি হলে ভালো হয়। আচ্ছা, করে দিচ্ছি। তাই নাকি? তো কি মনে হয়, পারি না নাকি? না, অনেক পারেন। ইয়েস, হিয়ার পাশে বসুন। আচ্ছা। অদ্রিকা রান্না করতে গেল, আমি হিয়ার পাশে বসে ফোন টিপছিলাম। লাঞ্চে আমি ঈশানকে ডাকলাম, আর ঈশান খেতে এলো। খাওয়া দাওয়া শেষ করে টিভি দেখতে বসলো ঈশান। প্রায় 2 ঘন্টা টিভি দেখিয়ে ঘুমিয়ে পড়লো। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ঈশান হিয়ার সাথে খেললো। সারাদিন হেসে খেলেই গেল ঈশানের। রাতে ঘুমানোর সময় আমি ঈশানকে বললাম, খাটে শুবেন ঠিক আছে, কিন্তু হিয়ার উপরে হাত তুলে দেন কেন? ব্যথা পায় না? আমি তো বুঝি নাই, বুঝলে তো আর দিতাম না। আমি মাঝে শুচ্ছি। এই না, আমি গেস্ট রুমে চলে যাই, আপনি হিয়াকে নিয়ে এখানে থাকেন। পা কেটে দিব একদম, এখানেই ঘুমাবেন, আর আমি মাঝেই শুব। একবার না বলেছি না? অদ্রিকা আর কোনো তর্ক না করে লাইট অফ করে আমার পাশে শুয়ে পড়ল। আমার দিকে তাকিয়ে বলল, আপনার স্ত্রী হই না এখন আমি? কেন আমাকে এভাবে দূরে সরিয়ে রাখছেন বলুন তো? কষ্ট হয় না আমার? ঈশান কিছু না বলে কিছু স্পেস রেখে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। আমি ওই হিয়ার দিকে তাকিয়ে শুয়ে পড়লাম। সকালবেলা ঈশান অফিসে চলে গেল। এদিকে সবাই মিলে ঈশানকে সারপ্রাইজ দেওয়ার জন্য গতকালকেই প্ল্যান করে রেখেছে। আজ ঈশানের বার্থডে। সবাই মিলে সব রেডি করলো। সারা দিন ধরে আমি রান্না বান্না করলাম, হিয়াকে রেডি করালাম। সন্ধ্যার আগে আগে কেক নিয়ে আসলো ভাইয়া। কেকটাতে ঈশান আর হিয়ার ছবি। অসম্ভব সুন্দরভাবে আয়োজন করলো ভাইয়া আর ভাবি। ঈশানের গাড়ির আওয়াজ শুনে সবাই বাড়ির সব লাইটস অফ করে দিল। হঠাৎই লাইট অফ হয়ে যায়। ঈশান ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বাড়িতে ঢোকে। আমি সম্পূর্ণ ইতিহার মতো করে সেজেছি। ইতিহার শাড়ি আর গহনা পরে ইতিহার মতো হেয়ার স্টাইল করেছি। ঈশান দরজার সামনে আসতেই সব কয়টা রঙিন বাতি জ্বালিয়ে দিল ভাইয়া। সবাই ঈশানকে উইশ করলো, শুধু আমিই করলাম না। আমি হিয়াকে কোলে নিয়ে সিঁড়ির পাশে দাঁড়িয়ে আছি। যখন বাড়ির সম্পূর্ণ আলো জ্বলালো, তখন ঈশান আমাকে দেখে হাত থেকে ফোন ফেলে দিল। ঈশান বিশ্বাস করতে পারছে না কে এটা। ঈশান দৌড়ে আমার সামনে আসে আর বাহু ধরে পা থেকে মাথা পর্যন্ত সব দেখে স্পষ্ট স্বরে বলে, ইহিতা তুমি? শুভ জন্মদিন মাই লাইফ। আমি তখন অদ্রিকার বাহু ছেড়ে দিই আর ছোট্ট একটা থ্যাঙ্কস দিই। আমি সম্পূর্ণ ভেঙে পড়েছি অদ্রিকাকে এইভাবে দেখে। বারবার অদ্রিকার দিকে তাকাচ্ছি আর অদ্রিকা আমার দিকে। আমি আর অদ্রিকা মিলে কেক কাটলাম। অদ্রিকা আমাকে খাইয়ে দিল, কিন্তু আমি অদ্রিকাকে খাওয়ালাম না। কেক কেটেই আমি নিজের ঘরে চলে গেলাম। সবাই বুঝতে পেরেছে ঈশানের কোথায় আঘাত লেগেছে, কিন্তু আমি তো ইচ্ছে করে এমন করিনি। হয়েছে ওই সব বন্ধ হয়ে গেল। আমি ভাবির কোলে হিয়াকে দিয়ে উপরে চলে গেলাম। আমি ঈশানকে ঘরে না পেয়ে ছাদে গেলাম। গিয়ে দেখি ঈশান কাঁদছে। ছাদের এক কোণে দাঁড়িয়ে ঈশান কাঁদছে, আর সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমি খুব দ্রুত হেঁটে ঈশানের কাছে গেলাম। ঈশানকে নিচের দিকে ঘুরালাম। ঈশানের ঘামে ভেজা শরীরটাকেই জড়িয়ে ধরলাম। ঈশানকে জড়িয়ে ধরেই কেঁদে দিলাম। ঈশান আমাকে সরাতে চাইলেও আমি সরাতে দেইনি। কেন এমন করছেন আমার সাথে বলুন তো? আমিও তো একটা মানুষ। আজ 1 সপ্তাহ ধরে এসব সহ্য করছি। নিজে তো কষ্ট পাচ্ছেন, সাথে আমাকেও কষ্ট দিচ্ছেন। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, ইতিহা আপুর স্মৃতি নিয়ে বাঁচতে পারবেন সারা জীবন, নাকি এভাবেই নির্জীব মানুষের মতো জীবন কাটিয়ে দিবেন? ঈশান একটা মেয়ে আর কত সহ্য করার ক্ষমতা রাখে বলুন তো আমায়? আমার সামনে আপনি সারাক্ষণ ইতিহা আপুর জন্য কষ্ট পান, সেটা কি আমার খুব ভালো লাগে? আজ যে এখানে দাঁড়িয়ে কাঁদছেন, কেন কাঁদছেন? জবাব দিন আমায়। আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে অদ্রিকা, সরাতেও পারছি না, আর কিছু বলতেও পারছি না। অদ্রিকা আমার শার্ট মুঠো করে ধরে বুকে মাথা দিয়ে কাঁদছে। আমি শুধু রাতের আকাশ দেখছি আর চোখ দিয়ে পানি ঝরাচ্ছি। কিছুক্ষণ পর অদ্রিকা আমাকে ছেড়ে দিয়ে নিচে চলে এলো। অদ্রিকা ফ্রেশ হয়ে খাটের উপর বসে মাথা নিচু করে কাঁদছিল। প্রায় 10 মিনিট পর আমি ঘরে আসি।
অদ্রিকাকে কাঁদতে দেখে আমি কিছু বললাম না। অদ্রিকা দেখেনি আমি এসেছি। অদ্রিকা ওয়ালেট রাখার আওয়াজ শুনে আমার দিকে তাকিয়ে চোখ মুছে ফেলল। আমি ফ্রেশ হয়ে অদ্রিকাকে নিয়ে খেতে গেলাম। সবাই একসাথে ডিনার করলাম। অদ্রিকা খাবার নাড়াচাড়া করে কিছু মুখে না দিয়েই ইয়াকে নিয়ে গেস্ট রুমে ঘুমাতে গেল। অদ্রিকা যে খায়নি তা আমি খুব ভালোভাবে খেয়াল করলাম, কিন্তু কিছু বললাম না। আমি খেয়ে উঠে গেলাম। ঘরে গিয়ে দেখি অদ্রিকা আর হিয়া ঘরে নেই। গেস্ট রুম লক দেখে বুঝতে পারি অদ্রিকা এভাবেই আছে। দরজা নক করলাম। অদ্রিকা দরজা খুলে দিয়ে ভেতরে চলে আসে। আমি অদ্রিকাকে বললাম, তোমার ঘর এটা নয় অদ্রিকা। অদ্রিকা বিস্ময় নিয়ে আমার দিকে তাকায়। কান্না করার পর চোখ নাক মুখ লাল হয়ে আছে অদ্রিকার। ঈশান কি সত্যি আমাকে তুমি বলল? ঈশান আবার বলল, হিয়াকে কোলে নাও আর ঘরে আসো। আমি আবারও অবাক হয়ে যাই ঈশানের কথা শুনে। এইবার ঈশান নিজেই হিয়াকে কোলে নিয়ে আমার হাত ধরে ঘরে নিয়ে যায়। হিয়া ঘুমিয়ে পড়েছে, তাই ঈশান হিয়াকে বাম পাশে খাটে শুয়ে দিল। ঈশান দরজা লক করে দিল। আমাকে খাটে বসে থাকতে দেখে ঈশান আমার হাত ধরে আমার কোলে শুয়ে পড়ল। আমি অবাকের উচ্চ সীমানায় পৌঁছে গেছি ঈশানের এমন ব্যবহার দেখে। ঈশান আমার হাতে চুমু দিল। আমি কেঁপে উঠলাম। ঈশান আমার মাথা নিচু করে আমার ঠোঁটে চুমু দিল। আমি এবার ঈশানকে জিজ্ঞাসা করলাম, আপনি ঠিক আছেন? কি করছেন এসব? আমি অদ্রিকার প্রশ্ন শুনে উঠে বসলাম। মায়াবী দৃষ্টিতে তাকালাম অদ্রিকার দিকে। অদ্রিকার সিল্কি চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বললাম, আমি ঠিক আছি, আর সম্পূর্ণ ঠিকই আছি। এতদিন ঠিক ছিলাম না। ইহিতাকে ভালোবাসি 6 বছর ধরে। বিয়ের 1 বছরের মাথায়ও মারা গেল। 6 বছরের অপেক্ষা, আক্ষেপ সব নষ্ট হয়ে গেল আমার, যখন ইহিতা আমার বুকের উপর শুয়ে মারা গেল। এই 8 মাস প্রতিটা সেকেন্ড ইহিতাকে খুঁজেছি আমি। অনেক ভালোবাসি ওকে আমি। ও আমার মনের জায়গা।